আজ আমি বানাবো কচু আলু বেগুন দিয়ে তরকারি বা কচু আলু বেগুনের ঘন্ট। কচু আলু বেগুনের ঘন্ট বানাতে যে যে জিনিসগুলো আমি নিয়েছি সেইগুলো হলো আলু একটু বেশি পরিমাণে কেটে নিয়েছি, এখানে নিয়েছি বেগুন, এখানে নিয়েছি কচুগুলো পাতলা করে কেটে নিয়েছি, এগুলো সেদ্ধ করে ফেলিনি কেননা এটা কোনো কুটকুট করবে না। আর যদি আমি কচু সেদ্ধ করে ফেলে দিই তাহলে এর যে পুষ্টিগুণ অর্থাৎ এর যে আয়রন, যাদের মধ্যে রক্তাল্পতা রয়েছে তারা যদি খায় সেই পুষ্টিগুণটা কমে যাবে। তাই আমি কচুর কিন্তু এটা ভাপিয়ে ফেলিনি। এখানে আদা রসুন পেস্ট ব্যবহার করব, এখানে মেথি আর কালো জিরে দুটোই কিন্তু বেগুনের সঙ্গে কচুর সঙ্গে খুব ভালো যায়, তাই আমি এই দুটো ব্যবহার করব। এখানে নিয়েছি টুকরো টুকরো করে রেখে দিয়েছি পেঁয়াজ। বেশি মশলা ব্যবহার করব না কেননা বেগুনেতেও প্রচণ্ডভাবে গ্রেভি হয়, থিকনেস একটা ভাব থাকে, আর কচুতেও থিকনেস একটা ভাব থাকে। তাই আমি অতিরিক্ত মশলা ব্যবহার করব না, তরকারিটা তাহলে হেভি হয়ে যাবে, কখনোই সেটা কোনো কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে না। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, এটা ধনে গুঁড়ো একটু বেশি নিয়েছি, আর এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ। এই লবণটাতে কিন্তু আমার কাজটা সম্পূর্ণভাবে চলে যাবে, আমি কিন্তু এক্সট্রা আর লবণ আর কোনো কিছু ব্যবহার করব না। এখানে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে এগুলো দিয়েই ব্যবহার করব। আর রান্নাটা করব ফরচুন সয়াবিন অয়েলে। তাহলে আমি রান্নাটা এবার শুরু করব। কড়া বসিয়ে দিয়েছি, এটা গরম হচ্ছে, এতে সাদা তেল দেব। যতক্ষণ পর্যন্ত না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে দেখা যাচ্ছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব মেথি আর কালো জিরে ফোড়ন। তো একটুখানি সুন্দরভাবে ভাজা ভাজা স্মেল আসবে, আমি কিন্তু তখন আমি এর মধ্যে দেব অন্যান্য ইনগ্রেডিয়েন্টস। সুন্দর স্মেল এসেছে, আমি এতে এবারে দেব পেঁয়াজ। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব। পেঁয়াজগুলো কিন্তু এই যে ভাজা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে লাল হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। সুন্দরভাবে ভাজা হলে তার কিন্তু একটা স্মেল খুব সুন্দর আসে। আর কাঁচা কাঁচা পেঁয়াজ তরকারিতেও গলে না, আর টেস্টও ভালো হয় না, দেখতেও বাজে লাগে। আর এইগুলো ভালো করে ভেজে লাল করে মশলা ভালো করে কষে নিলে কিন্তু খুব সুন্দর দেখায় এবং সাধারণ তরকারি অসাধারণ হয়ে যায়। তাই সাধারণ তরকারিকে অসাধারণ করতে হলে পেঁয়াজ কিন্তু খুব সুন্দরভাবে ভাজতে হয়। তাই বলে পেঁয়াজ পুড়িয়ে দিলে আবার চলবে না, সে কিন্তু আবার হিতে বিপরীত এমন তরকারি হবে সে কিন্তু কেউ আবার মুখে দিতে পারবে না। সুতরাং সব দিক মাথায় রাখতে হবে। রান্না করা একটা কিন্তু আর্ট, যে সুন্দরভাবে রান্না করতে পারে তার খাবার কিন্তু খেয়ে সকলেই প্রশংসা করবে। এইবারে হয়ে গেছে, দেখাই যাচ্ছে পেঁয়াজগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এতে দেব আদা রসুন পেস্ট। আমি দেব অল্প অল্প করে করে দেব, বেশি দেব না, যেহেতু এর মধ্যে একটা বেগুন এবং কচু দুটোর মধ্যেই যেহেতু গ্রেভি থাকে বেশি, এটা একটু জল দিয়ে দেবো, নাহলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পেঁয়াজটা ভালো করে কষা যেতে পারে সুন্দরভাবে, কিন্তু আদা রসুন অতিরিক্ত ভাজা যায় না, অতিরিক্ত ভাজলে কিন্তু একটা স্মেল অন্যরকম হয়ে যায়। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ, সল্ট সব কটা একসঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটা ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে এটা কষা হচ্ছে এবং তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। মশলা কষিয়েও রান্না করা যায়, আবার আগে সবজি ভেজেও পরে রান্না করা যায়। আমি অন্যান্য বারে দেখি সবজি ভেজে রান্না করি, এবারে মশলা কষে রান্না করছি। এরমভাবে অপেক্ষা করব, ভালোভাবে কষাবো, তলায় যাতে না ধরে, যেহেতু এগুলো মিক্সিতে পেশা থাকে তো অতিরিক্ত মিহি হয়ে যায় মশলাগুলো, তাই ভালোভাবে নাড়তে হয়, না হলে কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তলায় ধরে গেলে কিন্তু
টেস্ট নষ্ট হয়ে যাবে। দেখাই যাচ্ছে মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তাই আমি এবারে এতে দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু জাস্ট নেড়ে নেবো। নেড়ে নিয়ে 1 মিনিট আমি অন্তত ঢাকা দিয়ে রেখে দেবো। পরে আবার অন্যান্য সবজি দেবো, তার জন্য আমি একটু অপেক্ষা করব। জাস্ট আমি একটু একদম লো ফ্লেমে রাখবো, বেশি জোরে দেবো না, দিলে কিন্তু এখনই কালারটা অনেক সুন্দর চলে এসেছে। আলুটাকে সুন্দরভাবে ভাজতে হবে এবং কাঁচা গন্ধটা তাহলে আস্তে আস্তে চলে যাবে। খুন্তি থেকে ভালোগুলো করে যদি তেলটা না নিয়ে নিই তাহলে কিন্তু দেখা যাবে যে তেলটা সমস্ত চারিদিকে নোংরা হয়ে গেছে। ব্যাস 1 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। 1 মিনিট পর আমি আবার ফিরে এলাম। আলুগুলোর যে কাঁচা একটা স্মেল ছিল সেটা কিন্তু বোঝাই যাচ্ছে চলে গেছে। তাই আমি আর অপেক্ষা করব না, আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো, এই যে তেল ছাড়তে শুরু করে দেখাই যাচ্ছে। এই যে এবার এর মধ্যে দিয়ে দেবো কচু। বেশি দিইনি, অল্প পরিমাণে দিয়েছি, আলুর পরিমাণটা একটু বেশি, যারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যারা আলু খেতে পছন্দ করে তারা একটু আলুর পরিমাণ বেশি দেবে, আবার যারা একটু কম আলু খেতে পছন্দ করে তারা একটু কম দেবে, আবার যারা একটু বেশি খেতে আলু পছন্দ করে বেশি দেবে, যেমন ইচ্ছা। জাস্ট একটু নাড়বো আমি। কচুর যে একটা স্যাঁতস্যাঁতে যে গন্ধ থাকে সেইটা কিন্তু একটু ভেজে নিলে চলে যায়। আর আমি তো বললাম আগে ভাপিয়ে ফেলিনি, ভাপিয়ে তখনই ফেলা হয় যদি কুটকুট করে হাত, অনেক সময় দেখা যায় যে কচু কাটতে কাটতে হাত চুলকাতে শুরু করেছে। অতিরিক্ত চুলকালে সেটা ফেলে দেওয়াই ভালো, কেননা যতই আমি ভাপিয়ে ফেলি যাই করি না কেন সে ওই রকমই থাকবে। আর যদি না ভাপিয়ে ফেলার মানে যদি না কুটকুট করে হাত, তাহলে কিন্তু সেটা না ভাপিয়ে ফেলাই ভালো, কচু দেখলেই চেনা যায়। সুতরাং এইটা নিয়ে আমি কোনো ডিবেটের মধ্যে যাচ্ছি না। এবারে হয়ে গেছে, কচুটা আমি দিয়ে দিয়েছি, কচুটা একটু এপিট ওপিট করে যে স্যাঁতস্যাঁতে ভাবটা সেইটা চলে গেছে। এইবারে আমি দেব বেগুন। এবারে বেগুন দিয়ে আমি কিন্তু জাস্ট একটু নাড়ব, নেড়ে আমি কিন্তু 2 মিনিট আমি অপেক্ষা করব। নেড়ে নিলাম, এবার আমি কিন্তু জাস্ট 2 মিনিট আমি অপেক্ষা করব, কেননা বেগুনটা একটু ভাজা হলে খুব সুন্দর তার একটা টেস্ট আসে। তাই আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেবো এবং 2 মিনিট, জাস্ট 2 মিনিটের পর আমি ফিরে আসব। জাস্ট 2 মিনিট আমি অপেক্ষা করেছিলাম, এবার আমি ফিরে এলাম। কেননা কচু এবং বেগুন দুটোই কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এবারে এর মধ্যে আমি অনেক একটা সুন্দর স্মেল বেরিয়েছে, মেথি, তারপরে কালো জিরে, আদা রসুন পেঁয়াজ, প্রত্যেকটার একটা কম্বিনেশানে অনেক সুন্দর একটা স্মেল বেরিয়েছে। লো ফ্লেমেই আমি রেখেছিলাম, বেশি জোরে দিইনি। যাই হোক, এবারে আমি সব যেহেতু কাঁচা গন্ধগুলো চলে গেছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মশলা কষা হয়ে গেছে, এবারে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। মিডিয়াম লো এই রকম ফ্লেমেতে রান্না হবে। আমি কিন্তু বেশি শুকনো করব না, কেননা খেতে অসুবিধা হবে। যারা শুকনো খেতে পছন্দ করে ঠিক আছে, যারা শুকনো খেতে পছন্দ করে না তারা একটু কিন্তু থিকনেস বেশি রাখার জন্য, গ্রেভি একটু বেশি রাখার জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি আপাতত আর একটু দেব, তারপরে এবারে যদি লাগে তখন দেব, না হলে আর বেশি দেওয়ার দরকার নেই, কেননা অতিরিক্ত জল হয়ে গেলে সেটা কিন্তু ফেলে দেওয়ার কোনো চান্স নেই। আর যদি ঠিক লিমিটে থাকে, যদি একটু দরকার পড়ে পরে দিয়ে দিলে কোনো অসুবিধা নেই। সুতরাং এইবারে আমি ঢাকা দিয়ে দেবো, মিডিয়াম লো করে ফুটতে থাকুক। 3-4 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। 5 মিনিট পর আমি ফিরে এলাম, দেখবো কী অবস্থায় রয়েছে। আলু তো সিদ্ধ হয়ে গেছে, সবই সিদ্ধ হয়ে গেছে। আর একটু আমার মনে হয় হবে, জাস্ট আর একটু হবে,
আর একটু অপেক্ষা করতে হবে, আর 1 মিনিট পরেই আমি ফিরে আসছি। হয়েই গেছে, 1 মিনিট পরে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। হয়ে গেছে, কমপ্লিট, ডান। আলুও সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, এই যে ছোট্ট করে কেটে দেখিয়ে দিলাম। কচুও সিদ্ধ হয়ে গেছে, পাতলা পাতলা করে কেটেছিলাম। বেগুন তো এমনিই গলে যায় সব। আমি এইবারে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল কচু আলু বেগুনের ঘন্ট বা কচু আলু বেগুনের কারি, কচু আলু বেগুনের চচ্চড়ি বলবো না, কচু আলু বেগুনের তরকারি, এটাই বলা বেস্ট হবে। যাই হোক, আপনারা এইরকমভাবে বানান, এনজয় করুন। অবশ্যই এটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটা, সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।